এই মুহূর্তে আমরা রয়েছি মুর্শিদাবাদে এবং মুর্শিদাবাদের যে তিনটে কেন্দ্র রয়েছে তার মধ্যে মুর্শিদাবাদ হচ্ছে একটা কেন্দ্র। আর সেই কেন্দ্রে কিন্তু ভোট যুদ্ধ নিয়ে কিন্তু যারা ভোট যুদ্ধে নামবেন তারা কিন্তু ইতিমধ্যে নমিনেশন ফাইল করেছেন এবং বিভিন্ন দল সেখানে লড়ছেন। আপনারা জানেন যে মোহাম্মদ সেলিম যে সিপিএম এর রাজ্য সম্পাদক, সেই মোহাম্মদ সেলিম তিনি কিন্তু এই মুর্শিদাবাদ কেন্দ্র থেকে লড়ছেন। তৃণমূলে রয়েছেন আবু তাহের খান এবং এসডিপিআই তারাও কিন্তু এখান থেকে লড়ছেন এবং আমার সঙ্গে যিনি বসে রয়েছেন এসডিপিআই এর রাজ্য সভাপতি সাইদুল ইসলাম তিনি রয়েছেন এবং তিনি এসডিপিআই থেকে মুর্শিদাবাদ কেন্দ্রে লড়ছেন। ময়দানে কারা প্রভাব বিস্তার করবে, মানুষ কাদেরকে শেষ পর্যন্ত বেছে নেবে, এই নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন সাইদুল ইসলাম। আমরা তাকে প্রথমে স্বাগত জানাবো আইপিএন বাংলায়। দলের পক্ষ থেকে আইপিএন বাংলার সমস্ত কর্মচারীদের আপনাদের এবং আপনাদের মাধ্যমে এই জেলা বিশেষ করে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সমস্ত নাগরিক দেখেও আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আপনি দাঁড়িয়েছেন, তো মূলত যারা ভোটে লড়ে ভোট ময়দানে নামে তারা কিন্তু মানুষের হয়ে কথা বলে, মানুষের কাজ করে, তো আপনারা কি করবেন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আমরা প্রতিশ্রুতির রাজনীতিটা করি না। যাদের কোনো নীতি আদর্শ নেই, মানুষের জন্য কোনো সুনির্দিষ্ট কর্মসূচি নেই, যারা শুধু চাওয়া পাওয়া রাজনীতি করে, মানুষকে ভোটের মাধ্যমে শোষণ করে, তারাই প্রতিশ্রুতির খেলাটা খেলে। অর্থাৎ ভোটের আগে তারা মানুষকে প্রতিশ্রুতি দেয় আর ভোট ফুরিয়ে গেলে সে প্রতিশ্রুতি দূরে সরে চলে যায়। আমরা সে রাজনীতি করি। আমরা যে কাজটা করতে চাই সেটা হচ্ছে এই যে দেশের স্বাধীনতা সংগ্রামীরা যে ভারতের স্বপ্ন দেখেছিলেন, এতদিন ধরে দেশবাসী যাদেরকে ক্ষমতায় বসিয়েছে তারা সেই স্বাধীনতা সংগ্রামীদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সেই স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নে ভারতকে গড়ে তোলেনি। আমরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া সেই স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নে ভারত গড়ে তুলতে চাই। সোনার ভারতটা কি, তার নীতি আদর্শ কি, তার কর্মসূচি কি, সেই কথাটাই মানুষকে আমরা বার্তা দিতে চাইছি, সেই মতো মানুষকে শিক্ষিত করতে চাইছি, সেইভাবে মানুষকে উপলব্ধ করতে চাইছি। কিন্তু মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় নিয়ে নানান প্রশ্ন রয়েছে যে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় এখান থেকে যারা পড়তে যাচ্ছে কলকাতা বা রাজ্যের বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায়, কিন্তু মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় যে প্রায় এখানে আমরা দেখেছি যে এখানে যারা মাইনরিটি হিসাবে রয়েছেন সেই মাইনরিটিদের দেখতে পাচ্ছি যে 60% বেশি তারা কিন্তু এখানে বসবাস করছেন। সেই জায়গায় এত বড় একটা জেলা হয়েও এখান থেকে তাদেরকে পড়তে যেতে হচ্ছে কলকাতায় এবং বিভিন্ন জায়গায় তাদেরকে থাকতে হচ্ছে। সেই জায়গায় বিশ্ববিদ্যালয় নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা নেই? মুর্শিদাবাদ জেলাটাকে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় ষড়যন্ত্র করে কংগ্রেস, সিপিএম, তৃণমূল পিছিয়ে রেখেছে। এই পিছিয়ে রাখাটা শুরু হয়েছিল 1757 সালে। 1757 সালে এই দেশে জমিদার শ্রেণী, এই দেশের পুঁজিপতি শ্রেণী, এই দেশের ব্রাহ্মণ শ্রেণী ব্রিটিশদের সাথে সহযোগিতা করে সিরাজউদ্দৌলাকে হারিয়ে দিয়ে এখানকার অধঃপতনের সূচনা করেছিল। 47 সালের পরে আমরা ব্রিটিশকে তাড়িয়েছি বটে, কিন্তু ব্রিটিশদের ক্ষমতা এই দেশেরই উচ্চবিত্তের উচ্চ বর্ণের হাতে তারা রাজনীতি ক্ষমতা দিয়ে যায়। তারাই এই দেশটাকে এখন শাসন করছে। তারা পরিকল্পিতভাবে সে 47 সাল থেকে মুর্শিদাবাদকে পিছিয়ে রেখেছে। সে পিছিয়ে রাখার একটা অন্যতম অস্ত্র হচ্ছে যে মুর্শিদাবাদে কোনো রকমের বিশ্ববিদ্যালয় না করা। এই রাজ্যের একাধিক জেলা আছে, যে জেলাতে 3-4টে করে বিশ্ববিদ্যালয় হয়েছে এবং সম্ভবত পৃথিবীর ইতিহাসে কোথাও নেই যে বিশ্ববিদ্যালয় করার জন্য আন্দোলন করতে হয়েছে। দুর্ভাগ্য, লজ্জার, পরিতাপের যে মুর্শিদাবাদবাসীকে বিশ্ববিদ্যালয় করার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করতে হয়েছে। কিন্তু এটাও দুঃখের যে কংগ্রেস তো সেটা করেনি। রাজ্যবাসী সিপিএমকে 34 বছর সুযোগ দিয়েছিলেন ক্ষমতায় থাকার। সিপিএম 34 বছরে এই জেলায় বিশ্ববিদ্যালয় করার কথা ভাবেনি। তৃণমূল আন্দোলনের চাপে মুখ রক্ষার জন্য একটা বিশ্ববিদ্যালয় করেছে, সেটাকে বলা হয় যে বিকলাঙ্গ বিশ্ববিদ্যালয়। অর্থাৎ কোনো শিশু যখন জন্মগ্রহণ করে তখন বিকলাঙ্গ হিসেবে হ্যান্ডিক্যাপ হিসেবে জন্মগ্রহণ করে, সেরকম এই বিশ্ববিদ্যালয়টা হ্যান্ডিক্যাপ হয়ে জন্ম করেছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে বরাবরই দাবি করে এসেছি যে বিশ্ববিদ্যালয় হোক। বিশ্ববিদ্যালয় হওয়ার যে আন্দোলন সেখানে আমরা সবসময় প্রথম সারিতে ছিলাম। এখন যে দাবিটা করছি যে অতি দ্রুত যে বিশ্ববিদ্যালয় করা হয়েছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার চেষ্টা করা হোক, সেই দাবি আমরা এখন করে যাচ্ছি। মাঝখানে যারা এতদিন করেনি সেই কংগ্রেস এবং সিপিএম, তারা কিন্তু এই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়কে এখনো পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে যাচ্ছে, তা পেয়ে যায়নি। একটা উদাহরণ দিই, অধীর রঞ্জন চৌধুরী এখনো সেই চেষ্টা করে যাচ্ছে যে এই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নামকরণটা যাতে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় না থাকে, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে অন্য কোনো নামকরণ হয়। সেই জন্য 2022 সালে তিনি তার এমপির যে প্যাড লেটারে তাতে চিঠি দিয়েছিলেন যে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হোক। ফলে আমাদের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া চাই যে মুর্শিদাবাদ জেলায় শুধু এই বিশ্ববিদ্যালয়টা নাই, এখানকার জনসংখ্যা হচ্ছে 80 লক্ষের বেশি, সেখানে আরো একাধিক বিশ্ববিদ্যালয় হোক, সেই দাবি আমরা সংগঠিত করি। আপনি কি বলতে চাইছেন যে মুর্শিদাবাদকে পরিকল্পিতভাবে শিক্ষা থেকে পিছিয়ে রাখা হচ্ছে? 100 বার
এটা নিয়ে কারো মানে কোনো সন্দেহ নেই। যারা পিছিয়ে রেখেছে সেই কংগ্রেস, সিপিএম, তৃণমূল, ওদের মধ্যে সন্দেহ নেই, জনগণের মধ্যে সন্দেহ নেই যে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে। 47 সালে এখানে যে সমস্ত শিল্প ছিল সেগুলোকে আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হয়েছে। এই জেলায় যে সমস্ত প্রাকৃতিক সম্পদ আছে, প্রাকৃতিক ফসল আছে, যার উপরে ভিত্তি করে শিল্প গড়ে তোলা হতো, সেই সমস্ত শিল্প গড়ে তোলা হয়নি। এবং এই জেলার মানুষ গোটা দেশের মধ্যে যাতে পরিযায়ী শ্রমিকের কাজটা করতে পারে সেই জন্য পরিকল্পিতভাবে তাদেরকে পিছিয়ে রাখা হয়েছে। আর সেই জন্যই আগে এই জেলাটাকে ব্যবহার করা হতো মস্তানদের গোডাউন হিসাবে, যাতে করে এই মস্তানগুলো সিপিএম এর, কংগ্রেসের একটা মানে কি বলবো গোডাউন হিসেবে ব্যবহার করা হয়। এখন সেটাকে পরিযায়ী শ্রমিকদের গোডাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলে এই যে পিছিয়ে রাখা, এটা একদম পরিকল্পিতভাবে, এবং সেটা এই দেশে যারা শাসক শ্রেণী তারা সেটা উত্তরাধিকার সূত্রে পেয়েছে যে ব্রিটিশদের সাথে যারা সহযোগিতা করে এই দেশটাকে পরাধীন করেছিল তারা এটাকে পিছিয়ে রাখছে। কিন্তু একদিকে দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় নিয়ে নানান দল তারা কিন্তু কথা বলছে বর্তমানে। আপনারাও এখানে কিন্তু নির্বাচনে দাঁড়িয়েছেন, মানুষের কথা বলছেন, উন্নয়নের কথা বলছেন, কিছু আপনারা নিজেদের ইস্তেহার প্রকাশ করবেন। তো আপনাদের ইস্তেহারে কি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের কোনো স্থান পেয়েছে? মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয় করার বিষয়টা আমাদের শুধু নির্বাচন কেন্দ্রিক কোনো দাবি নয়, এবং ইস্তাহারে থাকা না থাকার বিষয়টা নয়। আমাদের পার্টির যে কতগুলি স্থায়ী মৌলিক দাবি দেওয়া আছে তার মধ্যে একটা হচ্ছে যে মুর্শিদাবাদ জেলায় এই বিশ্ববিদ্যালয়টাকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করতে হবে অতি দ্রুত, এবং এর বাইরেও আরও একাধিক বিশ্ববিদ্যালয় করতে হবে, বিশেষ করে কৃষি বিশ্ববিদ্যালয়, এবং এখানকার পাট, এখানকার লিচু, এখানকার যে প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোকে কাজে লাগানো যায় সে ভিত্তিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার চেষ্টা। এটা আমাদের পার্মানেন্ট একটা দাবি বা আমাদের কর্মসূচি। আমরা দেখতে পাচ্ছি সকলেই ভোট প্রচার শুরু করেছেন, আপনিও ভোট প্রচার শুরু করেছেন। তো মানুষের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন বা কতটা আশাবাদী যে এই ভোট যুদ্ধের ফলে আপনি বিজয়ী হবেন? খুব সত্যি কথা বলে এটাই, যদি একদম রাজনীতির কথা বাদ দিয়ে বলি, পশ্চিমবাংলার সাধারণ মানুষ তৃণমূলের উপরে তিক্ত বিরক্ত। তারা পারলে এখনই ভোটের আগে, এই মুহূর্তেই আমি যখন কথা বলছি আপনার সাথে, তখনই এই তৃণমূলকে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু এই ব্যবস্থা সেটা নেই, পশ্চিমবাংলার মানুষ তৃণমূলকে রাখতে চায় না। পাশাপাশি এটাও ভাবেন যে কংগ্রেস থেকে সিপিএম এসেছিল, সিপিএম থেকে তৃণমূল এসেছিল, সেই কংগ্রেস আর সিপিএম ফিরে যেতে চান না, কারণ তারা সেটাকে মনে করে একটা নোংরা নর্দমা। সে যে নোংরা নর্দমা থেকে উপরে উঠে এসেছিল আবার গিয়ে সে নোংরা নর্দমা যেতে চায় না। পশ্চিমবাংলার মানুষ একটা বিকল্প শক্তি, তৃতীয় শক্তি, যেটা কংগ্রেস, সিপিএম, তৃণমূলের বিকল্প হতে পারে, সেরকম একটা রাজনৈতিক শক্তির সন্ধান করছেন। এই মুহূর্তে যে দল যেখানে দাঁড়িয়ে এই তাদের আশা ভরসা জগতে পারবেন, যে পশ্চিমবঙ্গের মানুষ তাদেরকে গ্রহণ করবে। আমরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া সেই আশা ভরসা জাগানোর চেষ্টা করছি, মানুষের পাশে থাকছি। নির্বাচনের আগেও বিভিন্ন ইস্যুতে মানুষের পাশে থেকেছি, এখনও থাকছি। মানুষকে আমরা নির্বাচনের মাধ্যমে আমাদের নীতির কথা, আদর্শের কথা, আমাদের দলের যে ভাবনা সোশ্যাল ডেমোক্রেসি সেটার কথা বলছি, এবং এই দেশটা সত্যিকারের সংবিধানে যে সামাজিক ন্যায়ের কথা আছে, অর্থনৈতিক ন্যায়ের কথা আছে, এবং যেখানে যে কল্যাণ রাষ্ট্রের কথা বলা আছে সেগুলো কী করে হতে পারে সে সম্পর্কে মানুষের সচেতন করছি। ভোট যদি নিরপেক্ষ হয় তাহলে আমরা এখানে জিতব, এবং ভোট যদি নিরপেক্ষ না হয়, কারণ আমরা সবাই জানি এবং যারা করে তারাও জানে যে ভোট এখন মূলত দুটো ফ্যাক্টরের উপর নির্ভর করে, একটা হচ্ছে মস্তান আর একটা কালো টাকা। এই মস্তান আর কালো টাকার ব্যবহার যদি বন্ধ হয় তাহলে আমরা জিতে যাবো। আর যদি মস্তান আর কালো টাকার ব্যবহারটা রুখতে না পারি, জনগণ রুখতে না পারেন, তাহলে রেজাল্ট অন্যরকম হবে।